sigue el centro al área, balón arriba. বিশ্বকাপ বাছাইয়ে একই দিনে পয়েন্ট হারালো আর্জেন্টিনা ব্রাজিল। মেসির দলকে হারিয়ে প্যারাগুয়ের চমক, ভিনিসিয়াসের পেনাল্টি মিসে ভেনেজুয়েলার সঙ্গে সেলেসাওদের ড্র। প্যারিসে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত ফ্রান্স ইসরায়েল ম্যাচ ড্র করেও নেশনস লিগ কোয়ার্টারে ফরাসিরা বেলজিয়ামকে হারিয়ে শীর্ষ 8 ইতালি। আলাদা ম্যাচে লড়বে পর্তুগাল স্পেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টাইগারদের প্রস্তুতি শুরু। টেস্ট সিরিজের আগে 4 দিনের একমাত্র প্র্যাকটিস ম্যাচে আজ রাতে প্রতিপক্ষ উইন্ডিজ একাদশ। শঙ্কার মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপার বিশ্ব ভ্রমণের প্রস্তুতি। আজাদ কাশ্মীরের স্কার্দু থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু শনিবার। বাংলাদেশে আসবে 10 ডিসেম্বর। এবং জেনুইন ফরওয়ার্ডের ঘাটতি ভোগাচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে। মত সাবেকদের প্রথম প্রীতি ম্যাচের জয়ে উজ্জীবিত মালদ্বীপ, কাল ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে তপুরা। একে একে সবই যেন হারাতে বসেছেন সাকিব আল হাসান। মান, যশ, খ্যাতি কিংবা সম্পত্তি সবকিছুই যেন কমছে একটু একটু করে। এসবের বাইরে এবার তো নিজের নামটাই হারিয়ে ফেললেন আইসিসির লিস্ট থেকে। বেশ লম্বা সময় ধরে ওয়ানডে খেলছেন না টাইগার অলরাউন্ডার। সবশেষ 2023 সালে বিশ্বকাপে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, হয়েছিলেন ম্যাচ সেরা। এরপর থেকে 50 ওভারের ফরম্যাটে খেলেননি তিনি। বুধবার ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি, যেখানে টেস্টে নাম থাকলেও ওয়ানডেতে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। আর এ দেখে ক্রিকেট ফ্যানদের মাথায় প্রশ্ন, কেন নাম সরিয়ে ফেলা হলো তার? আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি টানা 12 মাস ওয়ানডে বা টি-20তে না খেলেন তবে তিনি র্যাঙ্কিং থেকে বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে সময়টা 15 মাস। সাকিবের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মটাই অনুসরণ করেছে আইসিসি। 1 বছর ধরে তিনি খেলেননি ওয়ানডে। এর আগে টি-20 র্যাঙ্কিং থেকেও সাকিবের নাম সরিয়ে ফেলে আইসিসি। 37 বছর বয়সী তারকা ক্রিকেটার শর্টার ভাষণ থেকে ঘোষণা দেন অবসরের। নাম থাকার তাই নেই কোনো কারণও। তবে ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিংয়ে নাম না থাকলেও টেস্ট র্যাঙ্কিংয়ে আছেন সাকিব। ব্যাটিংয়ে 55 ও বোলিংয়ে 32 নম্বরে অবস্থান করছেন তিনি। এখন দেখার পালা, সাকিব 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নিজের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে পারেন কিনা, নাকি কানপুরেই অবসান হয়ে গেছে সাকিব অধ্যায়ের। এলেন, দেখলেন আর জয় করলেন। ক্যারিয়ার শুরুর সাথে কথাটা বেশ মিল থাকলেও দলে স্থায়ী হওয়াটা আর হলো না হৃদয়ের। এমনকি অনেকে তো হৃদয়ের খেলার ধরন দেখে তাকে নাসির আর সাব্বিরের সাথেও তুলনা করা শুরু করে দিয়েছেন, যাদের কাছে সুযোগ ছিল দেশসেরা হবার, কিন্তু নিজের সক্ষমতা বোঝার কোনো ইচ্ছাটাই যেন ছিল না তাদের। তবে কি হৃদয়েও একই পথে পা বাড়াচ্ছেন? ক্যারিয়ার কি আসলেই শঙ্কায় যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটারের? তার বিস্তারিত শুনবো প্রতিবেদনে। অপার সম্ভাবনা নিয়ে নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলেন যুব বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়। সাদা বলের ক্রিকেটে হৃদয়কে পেয়ে টাইগাররা যেন আশার আলো দেখতে শুরু করেছিল। মডার্ন ক্রিকেটের খেলার ধাঁচটা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছিলেন হৃদয়। ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে 85 বলে 92 রানের এক ইনিংস খেলে নিজের আগমনটা জানিয়ে দিয়েছিলেন হৃদয়। তবে সেই হৃদয়ের দুর্বলতা যেন ধীরে ধীরে সামনে আসতে থাকে গোটা বিশ্বে। যদিও সেই দুর্বলতা সবার আগে বের করে দিয়েছিলেন সাকিব আল হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগে হৃদয়ের সিঙ্গেল নেওয়ার জায়গা আজকে দিয়ে তাকে ট্রাপে ফেলে রেখেছিল বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এরপর থেকেই জাতীয় দলের জার্সিতে যে কয়বার খেলতে নেমেছেন হৃদয়, প্রতিপক্ষ তার জন্য এই ফাঁদটাই পেতে রেখেছে, যার ফলাফল বিশ্বকাপে শত আশা থাকলেও ব্যর্থ হয়েছেন হৃদয়। শুধু অস্ট্রেলিয়ার সাথে এক হাফ সেঞ্চুরি ছাড়া বলার মতো আর কিছুই ছিল না হৃদয়ের ব্যাটে। এরপর শ্রীলঙ্কার সাথে সিরিজে 96 রানে অপরাজিত থেকেছিলেন হৃদয়। তবে আফগান সিরিজে তো ব্যাট হাতে চরম ব্যর্থতায় পরিচয় দিয়েছেন তিনি। 3 ম্যাচে রান করেছেন মাত্র 29। তার ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজের মিডল অর্ডারে বেশ ভুগতে হয়েছে শান্তর দলকে। সবচেয়ে বড় বিপদের ব্যাপার হচ্ছে এক সাইডেই বেশি স্ট্রং হয়ে আছেন এই ব্যাটার। লেগ সাইডেই খেলতে বেশ আরাম বোধ করেন তাওহিদ। তার রানের বেশিরভাগই আসে লেগ সাইড থেকে। অফ সাইডে
সেই তুলনায় খুব কম শট খেলেন এই ব্যাটার। এটা লম্বা সময়ের জন্য হৃদয়কে পিছিয়ে রাখবে অন্য সব ব্যাটারদের থেকে। তবে হৃদয় অবশ্য মনে করেন ভিন্ন কথা। তার মতে দিন শেষে রান করাটাই নাকি জরুরি। তবে এই চিন্তা করা হৃদয় এটা হয়তো খেয়াল করছে না এই এক সাইডে স্ট্রং হওয়াটা তাকে ভোগাচ্ছে বেশ কঠিন ভাবে। হৃদয় যদি নিজের সক্ষমতাকে না বুঝতে পারেন তাহলে হয়তো বেশ কঠিন হয়ে যাবে তার টিকে থাকাটা, ঠিক যেমনটা হয়েছিল নাসির কিংবা সাব্বিরের সাথে। যাবো কি যাব না, খেলবো কি খেলবো না, এমনই দ্বিধায় আইপিএল খেলার স্বপ্ন বুনছিলেন আবার ভাঙছিলেন তাসকিন আহমেদ। তবে এবার আইপিএলে খেলার স্বপ্ন বুনে ড্রাফটে নিজের নাম লিখিয়েছেন ঢাকা এক্সপ্রেস। স্বপ্ন কি তবে এবার সত্যি হতে যাচ্ছে তাসকিনের? ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন তো আপাতত তাই বলছে। গেল আইপিএলে সর্বোচ্চ দাম 24,75,00,000 রুপি দিয়ে অজি পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। তবে আশার চোখে বালি ছুঁড়ে মেরেছেন স্টার্ক। বল প্রতি 6 লাখ টাকা নিয়ে স্টার্ক ওভার প্রতি রান দিয়েছেন 10.5-এর উপরে। তাই তার উপরে আর আস্থা রাখতে চাইছে না কলকাতা। আর এ কারণেই কপাল খুলতে পারে টাইগার পেসার তাসকিন আহমেদের। আইপিএলের সর্বশেষ আসরেও কেকেআরের হয়ে খেলার জন্য যোগাযোগ করা হয়েছিল তাসকিনের সাথে, তবে বিসিবি থেকে এনওসি না পাওয়ায় খেলা হয়নি। তাই এবার কি সুযোগ মিলবে টাইগার পেসারের? নতুন বলে দুর্দান্ত টাইগারদের পেস ইউনিটের নেতা। গতির সাথে সুইংটাও বেশ ভালোভাবে করতে পারেন তাসকিন। তাছাড়া ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক রিড করে করতে পারেন ভয়ঙ্কর সব ডেলিভারি। শুধু নতুন বল নয়, ডেথ ওভারেও বেশ কার্যকরী ঢাকা এক্সপ্রেস। ইয়র্কারের সাথে বাউন্সারটাও হতে পারে ব্যাটসম্যানদের চোখের কাঁটা। এক্সট্রা ট্যালেন্ট হিসেবে লোয়ার ওয়ার্ডারে ব্যাটিংয়ে নেমে ছক্কা মারায় নিজেকে করেছেন আরো ডিজার্ভিং। কলকাতার দরকার একজন অভিজ্ঞ পেসার। সেই অভিজ্ঞতায় ঢের এগিয়ে থাকবেন তাসকিন। একবার তো ডিরেক্ট সাইনিং এ তাকে দলে নিতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। তাছাড়া পাঞ্জাব কিংসেরও পছন্দের তালিকায় ছিলেন তিনি। 24 ও 25 নভেম্বর সৌদিতে বসতে যাওয়া দুদিন ব্যাপী আইপিএল এর মেগা নিলামে তাসকিনের ভিত্তি মূল্য রাখা হয়েছে 1 কোটি রুপি। বলিউডের বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স হয়তো পাখির চোখই রাখবেন তাসকিনের উপর। তাসকিনের স্বপ্ন পূরণ আদৌ কতটা হবে তা জানতে চোখ রাখতে হবে সৌদির মেগা নিলামে। বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের তখন 22 মিনিট 1-1 গোলের ড্রতে ম্যাচে আলবিসেলেস্তেরা যখন বল দখলে পরিষ্কার এগিয়ে, তখনই প্যারাগুয়ানদের চতুর বুদ্ধি মাঠে অকারণে ফাউল করে বসে লিওনেল মেসিকে। ক্লিয়ার হলুদ কার্ড থেকে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন ড্রাকোনো বাঁচিয়ে দেয় প্যারাগুয়ের ফুটবলারকে। মুহূর্তেই এনজো লাউতারো মার্তিনেজরা ঘিরে ধরে রেফারিকে। সাইডলাইন থেকে কোচ লিওনেল স্ক্যালোনি চিৎকার করে জানায়, এ কেমন আচরণ। শান্তশিষ্ট মেসি এবার উঠে দাঁড়ায়, ছুটে যান রেফারির দিকে, প্রতিবাদ জানান। তাতেও ব্রাজিলিয়ান রেফারি নির্বিকার। আর্জেন্টাইন লাইফলাইন বুঝে যান ফুটবল পলিটিক্স, যেটা দেখা যায় না সচরাচর সেটাই করেন। তর্জনী উঁচিয়ে শাসান রেফারির ডাকানোকে। মাঠে ছুটে আসে বাকি রেফারিরা। অবাক করার মতো বিষয় হচ্ছে 4th অফিসিয়াল সহ 4 রেফারি ব্রাজিলিয়ান। ম্যাচের মাইন্ড সেটআপের মুহূর্তে মেসিকে খেপিয়ে দিয়ে সফল প্যারাগুয়ে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মেসি, ফিরতে পারেনি আর্জেন্টিনাও। শনিবার এমএলএসে ইন্টার মিয়ামির হারের পর বৃহস্পতিবার আর্জেন্টিনার 2-1 গোলে হার। মেসি হারলে হেরে যায় আর্জেন্টিনাও। 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তবুও টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। তবে এখনও কনফার্ম হয়নি বিশ্বকাপ বাছাই পর্বের পরের পর্ব। পরের 2 ম্যাচের উপর তাই চোখ রাখতেই হচ্ছে আর্জেন্টাইন ভক্তদের।